বাড়ছে মূলধনী যন্ত্রপাতির আমদানি, কাটতে শুরু করেছে বাণিজ্য খরা। দাবি বাংলাদেশ ব্যাংকের এলসি বাধার মুখে পড়ার অভিযোগ উদ্যোক্তাদের, তথ্য খতিয়ে দেখার তাগিদ। 2 বছর ধরে বন্ধ 1800 কোটি টাকা ব্যয়ে মংলা বন্দরে 2টি জেটি নির্মাণ কাজ আর্থিক সংকটের কারণ, দাবি ঠিকাদার প্রতিষ্ঠানের। 2026 সালের মধ্যে শেষ করার আশা। সংযোগ লাইন বসানো হলো, আটকে আছে খুলনা বিসিকে গ্যাস সরবরাহ। আগ্রহ হারাচ্ছেন বিনিয়োগকারীরা, বিদ্যুতের উচ্চ মূল্যে বাড়ছে উৎপাদন ব্যয়। জনবল সংকটে ঝিনাইদহের শৈলকুপার মিনি মৎস্য হ্যাচারি বন্ধ, রেণু উৎপাদন প্রত্যাশিত সেবা না পাওয়ার অভিযোগ। নতুন করে চালু করতে মৎস্য বিভাগের উদ্যোগ। এবং বিশ্ববাজারে ইউরোর বিপরীতে কমছে মার্কিন ডলারের দাম। দ্য ট্রেডিং ইকোনমিক্সের তথ্য, যুক্তরাষ্ট্রের অর্থনীতি দুর্বল হয় কারণ শক্তিশালী হচ্ছে টাকা ও রুপি। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। শুরুতেই শেখ হাসিনার প্লট দুর্নীতি মামলার রায়ের খবর। প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে রায় আজ। এই মুহূর্তে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যাচ্ছি সেখানে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজ দুর্নীতির মামলায় তার রায় ঘোষণা করা হবে। একই সাথে তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধেও একই দুর্নীতির একই অভিযোগ রয়েছে। সেই দুইটি মামলার অর্থাৎ মোট 3টি মামলার রায় ঘোষণা করা হবে। 3টি মামলাতেই সেখানে প্রধান আসামি হিসেবে শেখ হাসিনা রয়েছেন। কারণ দুদকের অভিযোগ হচ্ছে যে রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে শেখ হাসিনা তার প্রধানমন্ত্রীত্বের ক্ষমতা বলে রাজুকের আবাসন নীতিমালা লঙ্ঘন করে সেখানে নিজের জন্য এবং তার ছেলেমেয়ের জন্য মোট 30 কাঠা প্লট বরাদ্দ নেন। যে 30 কাঠা প্লট বরাদ্দ নেওয়ার সময় তাদের সুদসদনে তাদের স্থাবর সম্পত্তি থাকা সত্ত্বেও তারা হলফনামাতে সেই সম্পত্তির কথা গোপন করেন এবং নিজেদেরকে সম্পূর্ণ নিঃস্ব দাবি করে তারা সেই রাজুকের প্লট সেখান থেকে বরাদ্দ নেন। এরপরে সেটা দুদক যখন এই অভিযোগে মামলাটি দায়ের করে এবং মামলার যখন অভিযোগ গঠন হয়, অভিযোগ গঠনের পরবর্তীতে শেখ হাসিনা এবং তার ছেলেমেয়ে সহ মোট 47 জন আসামিকে আদালতে হাজির হওয়ার জন্য সমন, গ্রেফতারি পরোয়ানা এবং পরবর্তীতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও আদালতে তারা অনুপস্থিত থাকায় তাদেরকে পলাতক দাবি করে আদালতের কার্যক্রম চলে। যেহেতু তারা পলাতক ছিলেন এবং যেহেতু এই মামলার ধারা মোতাবেক তাদের পলাতক অবস্থায় আইনজীবী নিয়োগের কোনো সুযোগ ছিল না, সেজন্য তারা কোনো প্রকার স্টেট ডিফেন্স ছাড়াই এই মামলা আজ রায় পর্যন্ত এই মামলার কার্যক্রম চলে এসছে। এবং দুদকের আইনজীবীরা যে প্রত্যাশা করছেন যে যেহেতু ধারা 409 তা প্রত্যেক আসামির বিরুদ্ধে রয়েছে, সেহেতু এই ধারা 409 অনুযায়ী তাদের প্রত্যেকেরই যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার কথা রয়েছে। এই ধারাতে আইনজীবীরা যেটা জানিয়েছেন যে সরকারের উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা হিসেবে অর্থাৎ সরকার প্রধান হিসেবে তিনি যেহেতু সরকারের কার্যক্রমে জালিয়াতি করেছেন, সেই প্রেক্ষিতে তার যাবজ্জীবন কারাদণ্ড পাওয়ার মতোই শাস্তি অপরাধ তিনি করেছেন। তো যদিও এই মামলাতে শুধুমাত্র একজন আসামি এখন পর্যন্ত তিনি আদালতে আত্মসমর্পণ করেছেন এবং তিনি গ্রেফতার অবস্থায় আছেন। বিচার কাজের একদমই শেষ পর্যায়ে এসে তিনি আত্মসমর্পণ করেন। তিনি হচ্ছেন রাজুকের সাবেক কর্মকর্তা খুরশিদ আলম। খুরশিদ আলম নিজেকে নির্দোষ দাবি করলেও আসামি দুদকের আইনজীবীরা বলছেন যে তিনিও এই শেখ হাসিনাকে অবৈধভাবে প্লট দেওয়ার পিছনে সমানভাবে যোগসাজশে জড়িত ছিলেন। তো এখন পর্যন্ত যদিও আদালত কার্যক্রম শুরু হয়নি, তবে আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে আদালত কার্যক্রম শুরু হবে এবং রায় ঘোষণা করা হবে। তো এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ। এতক্ষণ সরাসরি ছিলাম ঢাকা মহানগর দায়রা জজ আদালতে। এবার বন্দর বাণিজ্যের খবর। মংলা বন্দরে অসম্পূর্ণ 2টি জেটি নির্মাণ কাজ বন্ধ রয়েছে প্রায় 2 বছর ধরে। পিপিপির মাধ্যমে প্রকল্পের কাজ 2018 সালে শুরু হলেও তা শেষ হওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। যদিও বন্দর কর্তৃপক্ষ বিনিয়োগকারী প্রতিষ্ঠান বলছে নির্ধারিত নতুন সময়ে কাজ শেষ হবে। আব্দুল হালিমের ছবিতে
আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। বার্ষিক 1 লাখ কন্টেইনার হ্যান্ডেলিং সক্ষমতা অর্জনে 2018 সালে মোংলা বন্দরে নতুন দুটি জেটি নির্মাণ কাজ শুরু হয়। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ চুক্তির আওতায় প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পায় সাইফ পাওয়ারটেক লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান। প্রকল্পের মধ্যে আছে 22 একর জায়গার উপর বর্তমান জেটির পাশেই 183 মিটার দীর্ঘ দুটি জেটি, একটি কন্টেইনার ইয়ার্ড, ফুয়েল স্টেশন, মাল্টিপারপাস ভবন, ওয়ার্কশপ বিল্ডিং সহ মোট 7টি ভবন নির্মাণ। ব্যয় ধরা হয়েছে প্রায় 1800 কোটি টাকা। 2024 সালের শুরুর দিকে হঠাৎ নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। এর আগে প্রকল্পের কাজের অগ্রগতি হয় 62%। বন্দর কর্তৃপক্ষের দাবি, বিনিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে দ্রুত কাজ শুরুর ব্যাপারে পদক্ষেপ নেওয়া হচ্ছে। বন্ধ থাকার কারণে আমরা সংশ্লিষ্ট ঠিকাদারের সাথে আমরা নিয়মিত যোগাযোগ করছি। ইতিমধ্যে কিন্তু আমরা একটা মিটিংও করেছি তাদের সাথে, এবং তারা তাদের আশ্বস্ত করেছে যে দ্রুত সময়ের ভিতর কিন্তু তারা কাজ শুরু করবে। বিনিয়োগকারী প্রতিষ্ঠান বলছে, আর্থিক সংকটের কারণে আপাতত কাজ বন্ধ থাকলেও দ্রুত নতুন করে কাজ শুরু করবেন তারা। আমাদের কিন্তু 62% কাজ কমপ্লিট হয়ে গেছে এবং মেইন কাজগুলি কমপ্লিট। এখন যে কাজটা আছে আমাদের, এটা আমরা যদি শীঘ্রই অর্থনৈতিক অবস্থা ভালো হয়ে যাবে এবং আমরা কমপ্লিট করে ভালো আশা করি আমরা 26শে ডিসেম্বরের ভিতরে আমাদের কাজ কমপ্লিট হবে। বেসরকারি উদ্যোগকে স্বাগত জানালেও অর্থনীতিবিদরা বলছেন, দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় বন্দরের সামগ্রিক পরিকল্পনা বাধাগ্রস্ত করে। এখানে ইপিজেড রয়েছে, অর্থনৈতিক ইকোনমিক জোন রয়েছে, শিল্প কলকারখানা রয়েছে, যার সঙ্গে হয়তো সামগ্রিক পরিকল্পনাটা জড়িত। যেটি নির্মাণটা বিলম্ব হয়ে থাকে তাহলে সেটা অন্য গভর্নমেন্টের পরিকল্পনাটাকেও প্রভাবিত করবে। মোংলা বন্দরের সঙ্গে 30 বছরের চুক্তি অনুযায়ী 2 বছরের নির্মাণ ও 28 বছরের অপারেশন কার্যক্রম চালানোর কথা রয়েছে বিনিয়োগকারী প্রতিষ্ঠানের। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, মোংলা। সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। এই মুহূর্তে খবর জানাতে চলে যাচ্ছে ডিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। দর্শক একটু যদি জানাই, সেটা হচ্ছে গতকাল চতুর্থ কার্যদিবস আমরা দেখছি যে নিম্নমুখী প্রবণতায় কিন্তু কার্যক্রম শুরু করে। সেই কার্যক্রম কিন্তু নিম্নমুখী অবস্থায় কিন্তু শেষ করেছে, এবং আজকে যেটি দেখছি আমরা সেটি কিন্তু এখন পর্যন্ত বলা চলে যে 27 পয়েন্ট বেড়েছে ডিএসসির প্রধান সূচক, এবং 7 পয়েন্ট বেড়েছে ডিএসসির শেয়ার সূচক, এবং ডিএসসি 13ও কিন্তু বেশ আমরা দেখছি যে ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে, এবং সব মিলে বলা চলে যে 132 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। এবং লেনদেনের কিন্তু সবশেষ আমরা দেখছি সেটা হচ্ছে যে লেনদেনের শুরুতেই আমরা টপ 20 যদি একটু বলি, সেটি হচ্ছে যে টপ 20-র কিন্তু আমরা যেটি বলছি যে শুরুতেই যেটি আমরা বলছি যে বীজ হ্যাচারির কিন্তু আমরা দেখছি যে 53 টাকা 90 পয়সা প্রতিটি শেয়ার কিন্তু বিক্রি হচ্ছে তাদের। একইভাবে কিন্তু যদি বলি যে 54 টাকা 20 পয়সা ছিল সর্বোচ্চ মূল্য, এবং 51 টাকা 30 পয়সা ছিল সর্বনিম্ন। এছাড়া গতকাল কিন্তু প্রতিষ্ঠানটি বীজ হ্যাচারির প্রতিটি শেয়ার বিক্রি হয়েছে 51 টাকা 10 পয়সা দরে। 2 নম্বর অবস্থানে দেখছি আমরা খান ব্রাদার্স পিপি ওভেন, প্রতিষ্ঠানটি 68 টাকা 50 পয়সা দরে প্রতিটি শেয়ার বিক্রি করছে, যার সর্বোচ্চ মূল্য দেখছি আমরা 68 টাকা 80 পয়সা, অর্থাৎ প্রায় 30 পয়সা কমে কিন্তু আজকে লেনদেন হচ্ছে প্রতিটি শেয়ার। এবং 67 টাকা 40 পয়সা ছিল সর্বনিম্ন, এবং 68 টাকা 10 পয়সা ছিল গতকালের শেয়ার লেনদেনের পরিমাণ। সেক্ষেত্রে সেই তুলনায় বলা চলে যে প্রায় 40 পয়সা কিন্তু বেড়েছে প্রতিটি শেয়ারের দর। রহিমা ফুড প্রতিষ্ঠানটি 3 নম্বর অবস্থানে দেখছি আমরা টপ 20-র, 135 টাকা দরে প্রতিটি শেয়ার হাত বদল চলছে এখন পর্যন্ত। 135 টাকায় সর্বোচ্চ মূল্য ছিল। এছাড়া 123 টাকা 20 পয়সা দেখছি আমরা সর্বনিম্ন ছিল, 122 টাকা 80 পয়সা ছিল গতকালের মূল্য। শাহজি পাওয়ার প্রতিষ্ঠানটি প্রতিটি শেয়ার বিক্রি করছে 54 টাকা 90 পয়সা, 55 টাকা 20 পয়সা ছিল সর্বোচ্চ মূল্য, 54 টাকা 50 পয়সা দেখছি আমরা সর্বনিম্ন ছিল, এবং 55 টাকা ছিল সর্বোচ্চ। 5 নম্বরে দেখছি মন্য সিরামিক, 6 নম্বরে দেখছি আমরা বিবিবি একটি পতেঙ্গা পাওয়ার, সেটি কিন্তু 17 টাকা 10 পয়সা প্রতি শেয়ার বিক্রি হচ্ছে, এবং 7 নম্বরে রয়েছে ডোমিনোস, এবং 8 নম্বরে রয়েছে অরিয়ন ইনফিউশন, 9 নম্বরে দেখছি টপ 20-র মধ্যে আনোয়ার গ্যালভাজিং, এবং মুন্নু ফেব্রিক্স রয়েছে 10 নম্বরে। তো সব মিলে বলা চলে যে এখন পর্যন্ত ঊর্ধ্বমুখী প্রবণতায় শেষ কার্যদিবস কিন্তু চলছে। শেষ মুহূর্তের অর্থাৎ শেষ ঘন্টা কিন্তু বলা যাবে যে কি অবস্থা। তো এই ছিল সবশেষ ডিএসসির এখন পর্যন্ত।
অনিরাপদ বিদেশি প্রাণী সম্পদ সরকার আমদানি করতে চায় না বলে জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের দ্বিতীয় দিনে র্যালি শেষে একথা জানান তিনি। সকালে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে র্যালিটি শুরু হয়ে শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এ সময় উপদেষ্টা বলেন, অনিরাপদ বিদেশি প্রাণীজ সম্পদ আমদানির পক্ষে নয় সরকার। তাই দেশীয় প্রাণীজ সম্পদ উন্নয়নের মাধ্যমে শুধু দেশের চাহিদা পূরণ নয়, বিদেশেও এর বাজার সৃষ্টি করার লক্ষ্য নিয়ে আগাচ্ছে সরকার। প্রথমবারের মতো মৎস্য প্রাণী সম্পদ খাতে অবদানের জন্য 5 ক্যাটাগরিতে মোট 15 জন পদক দেবে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহটা করে আমরা সারা বাংলাদেশে একটা বার্তা দিতে পারছি যে খাদ্য উৎপাদনের বা খাদ্য নিরাপত্তার প্রশ্নে এবং নিরাপত্তার প্রশ্নে মানে খাদ্যের প্রশ্নে আমরা অনেকখানি অগ্রগতি সাধন করেছি এবং আমরা এই ব্যাপারে খুব সতর্কভাবে এগিয়ে যাচ্ছি। যশোর এয়ারফোর্স একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে বিমান বাহিনীর রাষ্ট্রপতি কুচকাওয়াজ 2025। এই মুহূর্তে কথা বলছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সরাসরি যাচ্ছে সেখানে। ভবিষ্যতের নেতৃত্ব তৈরিতে বিমান বাহিনী একাডেমি এই ভূমিকা আমাদের সক্ষমতার অন্যতম প্রধান স্তম্ভ। প্রিয় নবীন কর্মকর্তাবৃন্দ, আজ থেকে শুরু হলো তোমাদের পেশাগত জীবনের মূল যাত্রা। মনে রাখবে, এই যাত্রা মসৃণ নয়। তোমাদের প্রতিটি পদক্ষেপে ধারণ করতে হবে বিমান বাহিনীর 3টি মূল মন্ত্র: শৃঙ্খলা, সততা এবং এক্সেলেন্স ইন অল উই ডু। আজ যে ইউনিফর্ম তোমরা পরিধান করেছো তা কেবল একটি পোশাক নয়, এটি সম্মান, দায়িত্ব এবং দেশের প্রতি অমৃত্যু অঙ্গীকারের প্রতীক। এগুলি কেবল নীতি কথা নয়, বরং তোমাদের পেশাগত জীবনের চালিকা শক্তি। আজ তোমরা যে শপথ গ্রহণ করলে তা কেবল একটি অনুষ্ঠান নয়, এটি একটি পবিত্র অঙ্গীকার যা তোমাদের প্রতিটি সিদ্ধান্ত, দায়িত্ব এবং কাজকে পরিচালিত করবে। পথ যত কঠিন হোক না কেন, নৈতিক সাহস যেন সর্বদা তোমাদের পথ প্রদর্শক হয়। মনে রাখবে, তোমাদের দায়িত্ব কেবল আকাশ রক্ষা করা নয়, বরং জনগণের বিশ্বাস রক্ষা করা। এই ইউনিফর্ম তোমাদের কাছে কেবল পোশাক নয়, এটি একটি শপথ। তোমাদের চালচলনে সেই দৃঢ়তা, সংযম এবং মর্যাদা থাকতে হবে যা বিমান বাহিনীর একজন ভবিষ্যৎ নেতার কাছে সকলের কাম্য। আজ থেকে তোমরা বাংলাদেশ বিমান বাহিনীর গৌরবময় পরিবারের সদস্য হলে। এখানে পারস্পরিক শ্রদ্ধা, আনুগত্য এবং পেশাদারিত্বই মূল শক্তি। সহকর্মীদের সম্মান করবে এবং জ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধাশীল থাকবে। সর্বদা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে বিমান বাহিনীর স্বার্থকে স্থান দেবে। যুদ্ধক্ষেত্রে বা শান্তিকালীন সময়ে একক প্রচেষ্টার চেয়ে দলগত প্রচেষ্টায় সাফল্যের চাবিকাঠি। সর্বদা মনে রাখবে, টিম ওয়ার্ক মেক্স দি মিশন পসিবল। ফোর্সেস গেল 2030 রূপরেখা অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন দ্রুত গতিতে এগিয়ে চলছে। সর্বাধুনিক যুদ্ধ বিমান, অ্যাটাক হেলিকপ্টার, অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা রেডার, নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ারের সক্ষমতা এবং মহাকাশ গবেষণা, এসবই আমাদের ভবিষ্যৎ আধুনিক বিমান বাহিনীর ভিত্তি। তোমরা হচ্ছে সেই ভবিষ্যতের কর্ণধার যারা এই আধুনিক সরঞ্জাম ও প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করবে। প্রিয় নবীন কর্মকর্তাবৃন্দ, ভবিষ্যতের যুদ্ধক্ষেত্র হবে প্রযুক্তি নির্ভর, বহুমাত্রিক এবং দ্রুত পরিবর্তনশীল। এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার ওয়ারফেয়ার, আনম্যান্ড এয়ার ভেহিকল এন্ড স্পেস বেসড অপারেশন সামরিক কৌশলকে নতুন করে সংজ্ঞায়িত করেছে। এতক্ষণ সরাসরি ছিলাম যশোর এয়ারফোর্স একাডেমিতে। অর্থবছরের শুরুর প্রান্তিকে মূলধনী যন্ত্রপাতির আমদানি বেড়েছে 23%। কেন্দ্রীয় ব্যাংকের নীতি সহায়তার পর ব্যবসা বাণিজ্যে খরা কাটতে যাচ্ছে বলে মনে করে বাংলাদেশ ব্যাংক। তবে ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন, কোন ধরনের মূলধনী যন্ত্রপাতি আমদানি হচ্ছে তার উপর নির্ভর করবে আর্থিক খাতের ভবিষ্যৎ সফলতা। সেলিয়া সুলতানার রিপোর্ট। বৈশ্বিক বা অন্দরের রাজনীতির অস্থিরতা, মহামারী অথবা কূটকৌশলের টার্গেটে বাণিজ্যিক রুট ও ডলারের বাজারের অস্থিরতা।
অর্থনীতি আর নৈতিক দ্বন্দ্বে গত 6 বছর দফায় দফায় হোঁচট খেয়েছে ব্যবসা বাণিজ্য। সর্বশেষ জুলাই অভ্যুত্থানের পর আর্থিক খাতের অস্থিরতায় ব্যবসা বাণিজ্যে ধীরগতি প্রভাব ফেলে মোটা দাগে। বিদেশি বিনিয়োগকারীদের বায়না, সরকার আসার অপেক্ষায় থাকতে চান তারা। নতুন সরকারের বাণিজ্য নীতির দিকে তাকিয়ে দেশের ব্যবসায়ীরাও। এদিকে অর্থবছরের প্রথম প্রান্তিকে আসে সুখবর। 1 বছর পর মূলধনী যন্ত্রপাতি ও শিল্পের কাঁচামাল আমদানির ঋণপত্র বেড়েছে 23%। জুলাই থেকে সেপ্টেম্বরে মূলধনী যন্ত্রপাতির আমদানিতে ব্যাংকে ঋণপত্র খোলা হয়েছে $47 কোটি বেশি। কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ নীতি সহায়তায় ব্যবসা বাণিজ্যে ফিরেছেন অনেক ব্যবসায়ী। এতে বাণিজ্যে খরা কাটতে যাচ্ছে বলে মনে করে বাংলাদেশ ব্যাংক। এই ইম্পোর্টের কারণে উৎপাদন বৃদ্ধি পাবে। স্বাভাবিকভাবে উৎপাদন বৃদ্ধি পেলে দুটো ইফেক্ট দেখব। 1 নম্বর হলো আমাদের এক্সপোর্ট বৃদ্ধি পাবে, আর এক্সপোর্ট যদি না হয়, উৎপাদিত পণ্য যদি লোকাল মার্কেটে ব্যবহৃত হয়, সেটা ইম্পোর্টের সাবসিডি পণ্য হিসেবে ব্যবহৃত হবে। এদিকে ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন, কোন ধরনের মূলধনী যন্ত্রপাতি আমদানি হচ্ছে তা পর্যবেক্ষণ করা প্রয়োজন। ইন্ডাস্ট্রি শুরু করতে গেলে তো আমদানি করতে হচ্ছে, বিএমআরই করতে গেলে তারপরে বিএম মেশিনারি কিছু ইম্পোর্ট করতে। এইগুলি কিন্তু পজিটিভ স্টেপ বিকজ অফ দ্য পজিটিভ পলিসি টেকেন বাই দ্য গভর্নমেন্ট। সুতরাং এখানে কিন্তু একটা জিনিসই আমি বলবো অ্যাজ এ কশনারি হিসাবে, যে এগুলি নজরদারি পুরাপুরি রাখতে হবে, যাতে যে আইটেমের কথা বলা হচ্ছে সেখানে কোনো লাক্সারি আইটেম না থাকে। এরই মধ্যে লালদিয়া ও পানগাঁও কন্টেইনার টার্মিনাল নিয়ে চুক্তি করে অন্তর্বর্তীকালীন সরকার, যার সঠিক ব্যবহার বাণিজ্যকে আরও গতিশীল করবে বলে মনে করে বাংলাদেশ ব্যাংক। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখলাম। দেশের ব্যবসা বাণিজ্যের নানা দিক নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই এর সাবেক সভাপতি আশরাফ আহমেদ। জনাব আশরাফ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা প্রতিবেদন দেখলাম, শুরুতে একটু জানতে চাই, সেটা হচ্ছে যে আমদানি হচ্ছে, এখন আমদানি কিছুটা বেড়েছে মূলধনী যন্ত্রাংশ কিংবা যেটাই বলি টেক্সটাইল কিংবা ইন্ডাস্ট্রি খাতে, সেক্ষেত্রে আপনাদের কাছে কত তথ্য আছে কিংবা আপনারা কি মনে করছেন? দুটো পার্সপেক্টিভ একটু অ্যাড করার চেষ্টা করি আমি। দেখুন, গত মার্চ, জুলাই, জুন প্রান্তিকে আমরা যেটা দেখেছি যে আমদানি যেটা বেড়েছিল, সেটার বৃদ্ধির মূল কারণ ছিল কিন্তু আমরা দেখলাম যে প্রচুর সুতা আমদানি হয়েছে, যেটা বাংলাদেশ, বিকজ আমাদের দেশীয় ম্যানুফ্যাকচারার যারা, তারা যথেষ্ট ক্যাপাসিটি ইউটিলাইজেশন করতে পারছিলেন না এনার্জির সাপ্লাইয়ের কারণে। ফলে দেখা গেল যে যখন আপনার গার্মেন্টসের এক্সপোর্ট বাড়ছে, সেটার সাথে সাথে যেই প্রয়োজনীয় যে সুতা যেটা দরকার হচ্ছে, সেটার একটা বড় চাঙ্ক কিন্তু তখন আমদানি করা শুরু হলো। সিমিলারলি আপনি যদি দেখেন যে এই প্রান্তিকে যেটা আমরা ফার্স্ট গ্ল্যান্সে যেটা দেখতে পাচ্ছি যে মূলধনী যন্ত্রপাতি আমদানি বেড়েছে। আপনি একটু যদি গত বছরের এই প্রান্তিকের হিসাবটা করেন, জুলাই টু সেপ্টেম্বর প্রান্তিকে, তখন মোটামুটি আমাদের পুরো দেশের অর্থনীতি প্রায় অচল ছিল। সো সেই তুলনায় বাড়াটা একটু ভালো। এবং আপনি যদি আমাদের অ্যানুয়াল এভারেজ যদি এই ইউজুয়ালি ফার্স্ট কোয়ার্টারে কীরকম ইম্পোর্ট হয় সেটা যদি দেখেন, আমরা কিন্তু এখনও মোটামুটি ওই এভারেজের কাছেও পৌঁছেনি। একটা জিনিস যেটা বুঝতে হবে যে গত বছর কিংবা গত কয়েক মাস আগে পর্যন্ত আমরা কিন্তু একটা বড় ধরনের চাপের মুখে ছিলাম, যে আমদানি সংকোচন নীতির ভিতরে ছিলাম, যেখানে আসলে ডলার সাপ্লাই ইনসাফিসিয়েন্ট ছিল মার্কেটে। যেই কারণে ব্যাঙ্কগুলো যেটা হয়েছে, ব্যাঙ্কগুলো কিন্তু এলসি খোলার ক্ষেত্রে ডাবল সতর্কতা অবলম্বন করতে হয়েছে তাদেরকে। কারণ যেটা হচ্ছে যে দেখুন, ব্যাঙ্কগুলোর পক্ষে কিন্তু এখন ওই নিজেদের এক্সপোর্ট প্রসিডস এবং রেমিটেন্স ছাড়া ইন্টারব্যাঙ্ক থেকে ডলার কালেক্ট করা কিংবা বাংলাদেশ ব্যাংক থেকে ডলার কেনার সুযোগটা খুবই সীমিত। ফলে যেটা হয় যে ব্যাঙ্কগুলো আসলে আমদানি, যে কোনো ধরনের আমদানি ঋণপত্র খোলার ক্ষেত্রে বড় ধরনের সাবধানতা অবলম্বন করতে হয়, এবং দে আর হ্যাভিং টু আর অন দ্য বেসিস অফ কনজারভেটিভনেস। সো এই পার্সপেক্টিভে কিছুটা হলেও যে ডলার বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে, এটা তো মানে বোঝাই যাচ্ছে। কারণ আমাদের যেই চাপটা ছিল, যেটা অরিজিনালি ক্রিয়েটেড হয়েছিল যে 2022-23 থেকে যখন আমরা আমাদের যে এক্সটার্নাল প্রাইভেট সেক্টর বড়োইং, যেগুলো আসলে বড়োইং হিসাবে আসে না, কারণ এগুলো মোস্টলি হয় ব্যাংকের ঋণপত্র কিংবা আপনার যেটাকে বলি যে আমরা ইউজ অ্যান্ড সেলসি খোলার কারণে। সো ওইটার পে ডাউনের যে চাপটা ছিল, সেটা অনেকখানি কমে এসছে। এটা এই বছরের প্রথম থেকেই আমরা দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে কি বলবেন যে ডলার ফ্লো বাড়ার কারণে, সরবরাহ বাড়ার কারণে, আগে যেটা ছিল যে সরবরাহের কারণে একটা বড় ধরনের ইম্পোর্ট সাপ্রেশন ছিল, সেটা অনেকখানি কমে এসছে। আমরা এটারই লক্ষণ দেখতে পাচ্ছি এখন। সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্য আসলে কতটুকু ঘুরে দাঁড়াচ্ছে, কি মনে করছেন?
ব্যবসা বাণিজ্য ঘুরে দাঁড়ানোর ব্যাপারে একটু এক্সপ্লেন করতে হবে আপনাকে। দেখুন আমরা গত দুটো অর্থ বছরে কিন্তু দেখলাম যে আমাদের যে ইকোনমির যে গ্রোথ সেটা প্রায় আমাদের এভারেজের থেকে হাফে নেমে আসছে এবং এটা ক্রমাগত কমে আসছে। গত বছর এটা 4.5% লেভেলে ছিল, এবছর এটা 3.5-4% লেভেলে নেমে এসছে। সবচেয়ে আশঙ্কার জিনিস হচ্ছে যে 2026-এ এটা কি এই লেভেলে থাকবে, 3.5-4 থাকবে, না আরও কমে আসবে। IMF এর প্রজেকশন আশা করছিল যে হয়তো আরও বাড়বে, কিন্তু সেটাও তারা আবার সাবসিকুয়েন্ট যেই রিভিশনটা দিলেন ওখানে আবার কমিয়ে এনেছেন। সো আমাদের জন্য যে সবচেয়ে ভয়ঙ্কর চ্যালেঞ্জ যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি ফিরিয়ে আনতে কি করতে হবে। আমরা যেটা প্রাইভেট সেক্টরে যেটা দেখতে পাচ্ছি যে আমাদের বেশ কয়েকটা জিনিস হচ্ছে কম্পেয়ার টু 3 years ব্যাক। যে এক নম্বর হচ্ছে যে আপনার এফএক্সে যে বড় ধরনের একটা লস হয়েছিল আমাদেরকে, সেটা আমরা কাটিয়ে ওঠার সুযোগ পাইনি। সেকেন্ড জিনিস হচ্ছে ক্রেডিট ক্রাঞ্চ হয়েছে একটা, তার উপরে এনার্জি ক্রাইসিস। সো এবং ইন্টারেস্ট রেট যে যখন আপনার 9 থেকে 15% বেড়ে গেল, সেটার একটা বড় ধরনের ক্রেডিট ইম্প্যাক্ট আছে। সো সব কিছু মিলিয়ে আমরা যেটা অন অ্যান এভারেজ যেটা দেখতে পাচ্ছি যে সেলস মোটামুটি স্ট্যাগনেট করে যাচ্ছে। আমাদের যে নেট ভলিউম সেটা প্রায় 25-30% কমে এসছে। আবার অন্যদিকে আমাদের যে অপারেটিং এক্সপেন্সেস সেটা র মেটেরিয়ালের এক্সপেন্স, ইউটিলিটির এক্সপেন্স, লেবার এক্সপেন্স সব কিছুই কিন্তু সিগনিফিকেন্টলি বেড়ে গেছে। এবং তার উপরে এটার ফলে যখন আপনার দেখা যাচ্ছে যে বটম লাইনে খুব একটা গ্রোথ তো দূরের কথা, কিছু বেশ বড় ধরনের একটা রিডাকশন হচ্ছে, তার উপরে যখন আপনার ইন্টারেস্ট রেট প্রায় 1.5 গুণ বেড়ে যায়, সেটার ফলে কিন্তু প্রফিটেবিলিটিতে ইম্প্যাক্ট কিন্তু খুব বড় আকারে পড়ছে। এটার মানে হচ্ছে যে আমাদের আসলে প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্ট ক্যাপাসিটি সিগনিফিকেন্টলি কমে গেছে। সেক্ষেত্রে কি বলুন, নীতি সুধার সরকার একসময় বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক, সেটার বিপরীতে মূল্যস্ফীতি কমিয়ে রাখার একটা তৎপরতা আছে, আবার এখানে ব্যাংক খাতে রেট বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে এই যে উভয় দিকে যে মানে বলা চলে দিলেমা, উভয় সংকট, সেক্ষেত্রে এই উভয় সংকটে আসলে কিভাবে সাঁতরানো? আমি এটার সাথে আরেকটা জিনিস অ্যাড করি যে দেখুন, গ্রোথ কমে যাওয়া মানে হচ্ছে বাংলাদেশে সরাসরি আনএমপ্লয়মেন্ট বাড়ে, বেকারত্ব বাড়ে, এবং বেকারত্ব বাড়লে বাংলাদেশে দারিদ্র্য বাড়ে। এইটাও কিন্তু আমরা বিভিন্ন সূচক যখন দেখতে পাচ্ছি সেখানে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। সো আপনার প্রবলেমটা যদি আমি এইভাবে ডিফাইন করি, এটা আসলে ত্রিমুখী প্রবলেম। কারণ আপনি ইন্টারেস্ট রেট কমালে ইনফ্লেশন বাড়বে, ইনফ্লেশন যদি আবার একই সাথে আপনি যদি পাবলিক স্পেন্ডিং কমিয়ে দেন তাহলে কিন্তু ইনফ্লেশন কমবে, কিন্তু এই দুটোর নেট ইম্প্যাক্ট হচ্ছে বেকারত্ব বাড়বে। বেকারত্ব বাড়লে দারিদ্র্য বাড়বে। সরকার কি করতে পারে এই মুহূর্তে? যে কোনো গভর্নমেন্টের কাছে একই অবস্থা হবে, ইন্টারিম গভর্নমেন্ট বলি, নেক্সট গভর্নমেন্ট বলি, যেটা সেক্ষেত্রে কি করতে পারে, বাস্তবতা কি করা যায়? দেখুন, এটাই হচ্ছে ক্লাসিক স্ট্যাগফ্লেশন সিনারিও বলি আমরা। সো এই স্ট্যাগফ্লেশন থেকে বেরোনোর একটা মাত্র রিয়েল অপশন আছে, সেটা হচ্ছে আপনাকে প্রোডাক্টিভিটি বাড়াতে হবে। তার মানে হচ্ছে আপনাকে এই যে আমরা যে ইন্টারাপশনস ক্রিয়েট দেখছি, যে ওয়ার্কফ্লো মানে একটা বছরে যতগুলো এফেক্টিভ কর্মঘণ্টা পাওয়া যায় সেটা বাড়াতে হবে। সেকেন্ড লেয়ারে আপনাকে ডিজিটাল ট্রানজিশন, এবং বিশেষ করে সরকারের ক্ষেত্রে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। আমরা সবাই বন্দরের অদক্ষতা নিয়ে কথা বলি, কিন্তু দেখুন আমরা এফেক্টিভলি জাহাজ থেকে বন্দরে নামতে, মানে আমাদের ওয়ার্ফে নামতে যদি 3 থেকে 7 দিন সময় নেয়, আমাদের কিন্তু বন্দর থেকে পণ্য খালাস করে ফ্যাক্টরিতে আনতে 2 থেকে 3 সপ্তাহ সময় লাগে। এবং এই যে 2 থেকে 3 সপ্তাহের কথা বললাম, এটার 100% কারণ হচ্ছে আমাদের যে কাস্টমস প্রসিডিওর সেটা আমরা অটোমেট করতে পারিনি। আপনি যদি কাস্টমসকে জিজ্ঞেস করেন, তারা বলবেন যে আমদানিকারকরা যথাসময়ে যথেষ্ট অ্যাপ্রোপ্রিয়েট কাগজপত্র দিতে পারেন না। আমদানিকারকদের সাথে যখন কথা বলবেন তখন তারা স্পষ্ট বলে দেবেন, দেখুন কাস্টমস আমাদেরকে কাগজ কি দিতে হবে না দিতে হবে একটা কাগজ ছাড়ানোর জন্য, অধিকাংশ সময় এটা বলতে পারেন শুধুমাত্র আমরা যখন গুডস আনি। সো এটা কিন্তু বেশ, এটা দুনিয়ার অন্য কোথাও হয় না, অন্য যে কোনোখানে। আমি যখন একটা ইম্পোর্ট করতে যাব, শুল্কায়নের ক্ষেত্রে অনেক আমদানিকারক লেট করে এসে পণ্যটা ছাড় করে, এটা অভিযোগ আছে। হ্যাঁ, শুল্কায়নের ক্ষেত্রে, বিকজ দেখুন আমরা পোর্টে গুডস আটকে রাখলে একটা ছোট্ট একটা অংশের বাইরে পোর্টে বসে থাকলে কিন্তু আমাদের প্রত্যেক দিন এটার জন্য 0.3% লস হয়, আর কিছু না হয় ক্যারিং কস্ট আছে। সাধারণ আমদানিকারকদের জন্য এইটা কিন্তু একেবারেই অ্যাকসেপ্টেবল না। মানে তাদেরকে যদি বলতে পারেন যে আপনাকে 24 ঘন্টার মধ্যে কন্টেনার ছেড়ে দেওয়ার একটা ব্যবস্থা করা হবে, তারা কিন্তু রীতিমতো খুশি হয়ে যাবেন। তাহলে এই ব্যবস্থার উন্নয়নের কথা গল্প আপনারা অনেক আগে থেকে বলছেন, এই চিত্রগুলো অনেকভাবে উঠে আসছে মিডিয়ায়, সমাধানটা হচ্ছে না কেন?
বিগ কোয়েশ্চেন মার্ক। আপনাকে আরেকটু কমপ্লিকেট করে দিই জিনিসটা। আমরা 2002 না 3 সনের দিকে WTO ভ্যালুয়েশন এগ্রিমেন্ট বলে একটা জিনিস এগ্রিমেন্টে সাইন করেছিলাম WTOর সাথে। সেটা অনুসারে আমাদের কাস্টমস যে ইম্পোর্টের যে HS কোড যেটা এটা কমপ্লিটলি হারমোনাইজ থাকার কথা এবং যেটার বেসিসে ইয়ে হওয়ার কথা, আপনার শুল্কায়ন হওয়ার কথা। এটা কিন্তু আমরা গত 25 বছরে কিছু করিনি। কেন করিনি এটা জবাব আমার কাছে নেই। তাহলে এই জবাবটা তাহলে আপনারা যেহেতু আপনাদের কাছে নেই, যারা কর্তৃপক্ষ অথরিটি রয়েছে তাদের সাথে আপনারা মিটিং করেছেন কিনা, বলেছেন কিনা, তাদের থেকে ফিডব্যাকটা কি? আমার ধারণা বছরে বেশ কয়েকবার বাণিজ্য সংগঠনগুলো এনবিআর কে এই আবেদনটা করে। তারপরে এনবিআর এটা কেন এই প্রজেক্টে ইমপ্লিমেন্ট করতে পারে না, তাদের কি সমস্যা, এটা আসলে এনবিআর কে জিজ্ঞেস করতে হবে। আমার কোনো ধারণা নেই এটা কেন করা যাচ্ছে না। অটোমেশনের ক্ষেত্রে আমরা এনবিআর কার্যক্রম যদি অটোমেশন দীর্ঘ একটা প্রক্রিয়া, দীর্ঘদিনের কথা আমরা শুনছি, সেক্ষেত্রে এখন কি অবস্থা দেখছেন আপনারা? অটোমেশন কতটুকু এগোতে পারলো ইন্টার্ম গভর্নমেন্টের সময়? আপনি যদি সিঙ্গেল উইন্ডো প্রজেক্ট বলে একটা প্রজেক্ট ছিল এনবিআর এর, এটা প্রায় আমরা তো গত 10 বছর ধরেই দেখছি আছে। উল্লেখযোগ্য অগ্রগতি ওই প্রজেক্টের আন্ডারে খুব একটা এখনো দেখিনি। আমরা শুনতে পাচ্ছি যে এনএসডব্লিউর একটা উইন্ডো ফুললি অপারেশনাল, কিন্তু সেটা আসলে কতখানি কাভার করছে এখনও, যেমন ধরুন যে ভ্যাট এবং কাস্টমস, কিন্তু এই দুটো ডেটাবেস কিন্তু একটা আরেকটার সাথে কথা বলে না। আবার ফলে দেখা যাচ্ছে যে যেই পণ্য খালাসের জন্য আমার ভ্যাটের কাগজপত্র দরকার হচ্ছে, আমাকে 100% কাগজপত্র কাস্টমসে গিয়ে জমা দিতে হচ্ছে, আবার ভ্যাটের অফিসে গিয়ে কাস্টমসের কাগজপত্র 100% জমা দিতে হচ্ছে, আবার সেম জিনিস আমাকে রিপিট করতে হচ্ছে ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে। তো ব্যাপারটা এমন না যে এই সিস্টেমগুলো একটা আরেকটার সাথে ইন্টিগ্রেটেড। একটা বিষয় আমরা যেহেতু বন্দর প্লাস কাস্টমস আছে, সেক্ষেত্রে একটু বলতে চাই, আমরা প্রতিবেদন দেখলাম লালদিয়া পানগাঁও কন্টেইনার টার্মিনাল যেটা চুক্তি হয়েছে অন্ধ্রপ্রদেশ বিদেশি খাতে, সেক্ষেত্রে এইটাই যদি বিদেশিরা পরিচালিত করে, পরিচালনায় আসে, যখন অপারেশন কার্যক্রম শুরু করবে, সেক্ষেত্রে কি মনে করছেন প্রতিষ্ঠাতা কতটুকু বাড়বে? আমি এখানে বেশ অনেকগুলো পক্ষ আছে। আমি যদি সিম্পলি বন্দর ব্যবহারকারী যারা আমদানিকারক, তাদের পার্সপেক্টিভ থেকে বলি, আপনার যদি দুটো মেট্রিক যদি কাজ না করে, মানে এক হচ্ছে খরচ যদি না কমে, দ্বিতীয়ত হচ্ছে যে আপনার মোট সময় গুডস আনা থেকে ক্লিয়ার করা পর্যন্ত মোট সময় যদি না কমে, তাহলে আমাদের কিছু আসে যায় না, কোনো লাভ হলো না। মানে ব্যাপারটা হলো যে আমার আগেও 3 সপ্তাহ লাগতো, এখনও 3 সপ্তাহ লাগে, আগে 100 টাকা লাগতো, এখনও 110 টাকা লাগে, তাহলে তো ভাই আমরা পিছিয়ে গেলাম, আমাদের কম্পিটিটিভনেস বাড়লোই না, আরো কমে গেল। সেক্ষেত্রে বলছে যে অটোমেশনের কারণে একটা ব্যয় হবে, সার্বিক ডিজিটালাইজেশন একটা ব্যয় হবে, সেই ব্যয়টাও তো আপনাদের কাছ থেকেই উঠাবে বন্দর। সেক্ষেত্রে কি আসলে এই সুবিধা বাড়ার কারণে কি ব্যয় কিছুটা বাড়লে কতটুকু ক্ষতিগ্রস্ত হবে? দেখুন, আমি মনে করি উল্টা হওয়ার কথা। আপনি যদি ব্যয়টা যেটা করছেন সেটা একটা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, সেটা আপনাকে 5 থেকে 10 বছরে আপনি রিকভার করবেন। আপনি সেটা যদি একটা প্রপার চ্যানেলে করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আমি মনে করি যদি আপনার এফিসিয়েন্সি বাড়ে, তাহলে কিন্তু আমার ওই যেই দুটো ম্যাট্রিক্সের কথা বললাম, যে খরচ কিংবা সময়, দুটোর একটাতে হলেও আমাদের ইম্প্যাক্ট হবে। ব্যাপারটা এমন যদি বলেন যে হ্যাঁ আমাদের 10% খরচ বাড়বে কিন্তু আমাদের 40% সময় কমবে, তাহলে কিন্তু মোটের উপর আমাদের জন্য ক্ষতি হবে না। কিন্তু আমাকে যদি বলেন যে সময় কমবে না কিন্তু আমার কস্ট বাড়বে, তাহলে আমার লাভটা কি? অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা করা যাবে। ধন্যবাদ। দর্শক, আলোচনা করছিলাম অর্থনীতির বিভিন্ন খাত নিয়ে। আমাদের সাথে স্টুডিওতে এসে আলোচনায় যুক্ত ছিলেন ডিসিআর সাবেক সভাপতি আশরাফ আহমেদ। এবার জনপদের অর্থনীতি। খুলনা বিসিক শিল্প এলাকায় সংযোগ প্রক্রিয়া এগিয়ে যাওয়ার পরও আটকে আছে গ্যাস সরবরাহ। আরংঘাটা থেকে বিসিক শিল্পনগরী পর্যন্ত 8 কিলোমিটার নতুন পাইপলাইন বসানো হয়েছে গত আগস্টে। অর্থনীতিবিদরা বলছেন গ্যাসের অভাবে নতুন বিনিয়োগকারীরা আগ্রহী না হয় বাড়ছে না অর্থনৈতিক গতিশীলতা। নিয়ামুল হোসেন কোচির তোলা ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। খুলনা অঞ্চলের ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির মুখে 2024 সালের জুনে আরংঘাটা এলাকার গ্যাস স্টেশন থেকে বিসিক এলাকায় গ্যাস সরবরাহের জন্য পাইপ স্থাপন করে সুন্দরবন গ্যাস কোম্পানি। 18 কোটি টাকা ব্যয়ে 8 কিলোমিটার নতুন পাইপলাইন স্থাপন শেষ হয় গত আগস্ট মাসে। তবে বিসিক শিল্প এলাকায় গ্যাস সংযোগ দিতে এখন নতুন জটিলতা। দীর্ঘদিন ধরে গ্যাসের আশায় থাকা ব্যবসায়ীরা হতাশ। তাদের অভিযোগ, বিদ্যুতের অতিরিক্ত মূল্যে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন অনেক ব্যবসায়ী। আমাদের গেট পর্যন্ত আসার পরেও আমরা ভাবছিলাম হয়তো আমাদের কাছে দোরগোড়ায় পৌঁছাবে, কিন্তু কি অজানা কারণে এখনো পর্যন্ত গ্যাসটা আমাদের কাছে আসলো না। র ম্যাটেরিয়ালগুলো আছে যেগুলো প্রোডাকশন আমরা তৈরি করি, এগুলোর ক্ষেত্রে গ্যাস হলে আমাদের ব্যবসায় আরও উত্তরোত্তর উন্নতি হবে বলে আমরা মনে করি। এটা তো আদালতের সংশ্লিষ্ট, তো এই জন্য আর কি আমাদের একটু
ব্যাগ পোহাতে হচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন গ্যাস সংযোগের অভাবে বিসিক এলাকায় নতুন বিনিয়োগকারীরা আগ্রহী হচ্ছেন না। গ্যাস সংযোগ থাকলে এই অঞ্চলে প্রোডাকশন ক্যাপাসিটি বাড়বে এবং এখানকার শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি হবে। সুন্দরবন গ্যাস কোম্পানি জানায় সংযোগ অনুমোদনের জন্য পেট্রোবাংলাকে দ্বিতীয় দফায় চিঠি দেওয়া হয়েছে। আমাদের ঊর্ধ্বতন যারা আছে পেট্রোবাংলা মন্ত্রণালয় সবাই আসলে খুলনার ব্যাপারে খুবই বিষয়টা নিয়ে খুব চিন্তা করছেন, যেখানে যাতে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়, কর্মসংস্থান হয়। খুলনার বিসিক শিল্প এলাকায় 240টি প্লটে 84টি শিল্প ইউনিট রয়েছে। এর মধ্যে 10টি ইউনিট বর্তমানে বন্ধ রয়েছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। জনবল সংকটে বন্ধ হয়ে আছে ঝিনাইদহের শৈলকুপার মিনি মৎস্য হ্যাচারি। মাছ চাষিদের উন্নত মানের রেণু সরবরাহের উদ্দেশ্যে নির্মাণ করা হলেও প্রয়োজনীয় জনবল নিয়মিত তদারকির অভাবে প্রত্যাশিত সেবা কখনোই পাননি এই অঞ্চলের মানুষ। লোটাস রহমান সোহাগের রিপোর্ট। 1982 সালে ঝিনাইদহের শৈলকুপার কোটপাড়ায় নির্মাণ করা হয় মিনি মৎস্য হ্যাচারি। শুরুর দিকে প্রাথমিক পর্যায়ে 2-1 বার রেণু উৎপাদন করা হলেও পরে মান নিয়ে চাষিদের অভিযোগ বাড়তে থাকে। চাহিদা কমে যাওয়ায় ধীরে ধীরে বন্ধ হয়ে যায় উৎপাদন। 1986 সালের দিকে পুরো হ্যাচারিটি পরিত্যক্ত হয়ে পড়ে। 2015 সালে আবারও কিছুদিনের জন্য পুনঃ উৎপাদন শুরু করে মৎস্য বিভাগ। জনবল সংকটের কারণে সে বছরই দ্বিতীয় দফায় বন্ধ হয়ে যায়। এরপর আর চালু হয়নি প্রতিষ্ঠানটি। দিন দিন নষ্ট হচ্ছে যন্ত্রপাতি ও অবকাঠামো। এই হ্যাচারি থেকে নতুন উৎপাদন কখনো দেখিনি। আমি এই 5 বছরের ভিতর কখনো দেখলাম না হ্যাচারি পরিচর্যা হইলো বা হ্যাচারির কোনো কাজ আসলো। সরকার এত টাকা দিয়ে হ্যাচারি করে যদি জনগণের কাজই যদি না লাগে তাহলে এটা করে লাভ কি? তবে শিগগিরই হ্যাচারিটি চালুর আশ্বাস মৎস্য বিভাগের। বৃহস্পতিবার আমাদের বিভাগীয় যে পরিচালক স্যার সে আসছিল এবং খুব দ্রুত আমরা একজন লোক পাবো এবং তার মাধ্যমে এখানে প্রোডাকশন শুরু হবে ইনশাআল্লাহ। মৎস্য অফিসের তথ্য মতে প্রতি মৌসুমে অন্তত 40 কেজি রেণু উৎপাদনের সক্ষমতা রয়েছে হ্যাচারিটির, যা থেকে পোনা মাছ উৎপাদন হবে 40 লাখের বেশি। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। এবার মুক্তবাজারের খবর। বিশ্ববাজারে ইউরোর বিপরীতে কমছে মার্কিন ডলারের দাম। এজন্য প্রত্যাশার চেয়েও যুক্তরাষ্ট্রের দুর্বল অর্থনীতিকে দায়ী করছেন আন্তর্জাতিক বাজার বিশ্লেষকরা। বেড়েছে ভারতীয় রুপি, বাংলাদেশি টাকার দাম। মার্কিন ডলারের বিপরীতে ক্রমেই শক্তিশালী হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের একক মুদ্রা ইউরো। সপ্তাহ ব্যবধানে দাম বেড়েছে 0.71%। বৃহস্পতিবার সকালে 1 ইউরো কিনতে গুনতে হয়েছে $1.16। ডলারের পতনের কারণ হিসেবে প্রত্যাশার চেয়েও মার্কিন অর্থনীতির দুর্বল অবস্থানকে সামনে এনেছেন বাজার বিশ্লেষকরা। সপ্তাহ ব্যবধানে 0.52% বেড়েছে ভারতীয় মুদ্রা রুপির দাম। এতে 89 রুপি 25 পয়সাতে মিলছে 1 মার্কিন ডলার। আন্তর্জাতিক বাজার বিশ্লেষণকারী মার্কিন প্রতিষ্ঠান দ্য ট্রেডিং ইকোনমিক্সের তথ্য, ডলারের বিপরীতে বাড়ছে বাংলাদেশি মুদ্রা টাকার দামও। সপ্তাহ ও মাস ব্যবধানে টাকার দাম বেড়েছে 0.10%। মার্কিন ডলার মিলছে 122 টাকা 42 পয়সায়। তবে এক বছরে বিশ্ববাজারে এই মুদ্রার মান কমেছে 2.88%। এদিকে সপ্তাহ ব্যবধানে 0.58% কমেছে চীনা মুদ্রা ইউয়ানের দামও। $1 কিনতে গুনতে হচ্ছে 7.07 ইউয়ান। সপ্তাহ ব্যবধানে 0.11% কমেছে কাতারের মুদ্রা রিয়ালের দাম। বৃহস্পতিবার 3.64 রিয়ালের বিপরীতে মিলছে 1 মার্কিন ডলার। মাস ব্যবধানে প্রায় স্থিতিশীল রয়েছে সৌদি মুদ্রা রিয়ালের দাম। বৃহস্পতিবার 3.37 রিয়ালের বিপরীতে বিক্রি হয়েছে 1 মার্কিন ডলার। সপ্তাহ ব্যবধানে 0.62% কমেছে মালয়েশিয়ান মুদ্রা রিঙ্গিতের দাম। বৃহস্পতিবার সকালে $1 বেচা কেনা হয়েছে 4.13 রিঙ্গিতে। সাদিক হাসান ইমন, সময় সংবাদ। 2029 সালের মধ্যে ইউরোপে 3 লাখ গাড়ি তৈরির ঘোষণা দিয়েছে চীনা গাড়ি ব্র্যান্ড গ্রেট ওয়াল মোটর। এ কারণে স্পেন ও হাঙ্গেরিতে কারখানা তৈরির জন্য প্রাথমিকভাবে বিবেচনা করছে প্রতিষ্ঠানটি। চীনের গাড়ির বাজারে বাড়ছে প্রতিযোগিতা। দেশটির অটোমোবাইল শিল্প দ্রুত বড় হওয়ায় বাজারে টিকে থাকতে প্রতিটি ব্র্যান্ডই কমাচ্ছে নিজেদের তৈরি গাড়ির দাম। তবে এই চাপ থেকে বেরিয়ে আসতে অনেক চীনা প্রতিষ্ঠান নজর দিচ্ছে ইউরোপের বাজারে, যেখানে বাড়ছে বৈদ্যুতিক গাড়ির চাহিদা।
এমন পরিস্থিতিতে চীনের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান গ্রেট ওয়াল মোটর 2029 সালের মধ্যে 3 লাখ গাড়ি তৈরির লক্ষ্য নিয়ে ইউরোপে তাদের বড় কারখানা গড়ে তোলার ঘোষণা দিয়েছে। 2023 সালের মধ্যে মোট 10 লাখ গাড়ি বিক্রির লক্ষ্য ঠিক করেছে প্রতিষ্ঠানটি। এজন্য কারখানা নির্মাণে স্পেন ও হাঙ্গেরিকে প্রাথমিক পর্যায়ে বাছাই করেছে প্রতিষ্ঠানটি। আমরা শুধু একটি কারখানা বানাতে চাই না, আমরা ইউরোপে দীর্ঘমেয়াদী প্রতিযোগিতায় নামতে চাই। ইউরোপ ইঞ্জিন প্রযুক্তির বড় বাজার হওয়ায় পেট্রোল, হাইব্রিড ও ইলেকট্রনিক সব ধরনের গাড়ি তৈরির পরিকল্পনার কথা জানিয়েছে গ্রেট ওয়াল মোটর। তবে শ্রম খরচ, শুল্ক নীতি ও লজিস্টিক সুবিধার কথা বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানায় প্রতিষ্ঠানটি। অন্তরা সেন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বাড়ছে মূলধনী যন্ত্রপাতির আমদানি, কাটতে শুরু করছে বাণিজ্য খরা, দাবি বাংলাদেশ ব্যাংকের। এলসি বাধার মুখে পড়ার অভিযোগ উদ্যোক্তাদের, তথ্য খতিয়ে দেখার তাগিদ। 2 বছর ধরে বন্ধ 1800 কোটি টাকা ব্যয়ে মোংলা বন্দরে 2টি জেটি নির্মাণ কাজ, আর্থিক সংকটই কারণ, দাবি ঠিকাদার প্রতিষ্ঠানের। 2024 সালের মধ্যে শেষ করার আশা। এবং সংযোগ লাইন বসানো হলো, আটকে আছে খুলনা বিসিকে গ্যাস সরবরাহ। আগ্রহ হারাচ্ছেন বিনিয়োগকারীরা, বিদ্যুতের উচ্চ মূল্য, বাড়ছে উৎপাদন ব্যয়। এই ছিল এই সময় বাণিজ্য।